এই 5টা কথা যদি তুমি ভালোভাবে বুঝে যদি ফলো করতে পারো, আমি তোমাকে বলছি তোমাকে বাংলা ফার্স্টে এ প্লাস পাইতে কেউ আটকাতে পারবে। বাংলার ক্ষেত্রে একটা ট্রাম কার্ড দিয়ে দিই, সেটা হচ্ছে আসসালামু সবাইকে, ওয়েলকাম টু এনি টাইম স্কুল এন্ড কলেজ। আমি ফাতেমা জিন্নাত মাইশা। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আজকে ক্লাস আমি নিয়ে এসেছি বাংলা ফার্স্টে কিভাবে এ প্লাস পাবো। যেহেতু আমি এসএসসি তে বাংলা ফার্স্টে এ প্লাস পেয়েছিলাম এবং কিছু স্ট্র্যাটেজি ফলো করে পেয়েছিলাম, তোমরা যদি ইনশাল্লাহ আমার দেওয়া স্টেপ গুলো ফলো করো, তোমরাও ইনশাল্লাহ এ প্লাস পেতে বাধ্য থাকবে। তো চলো, কিছু পয়েন্ট আমি এখানে লিখেছি, তোমরা পয়েন্ট গুলো অবশ্যই ফলো করবে, তাহলে দেখবে তোমরা বাংলা ফার্স্টে সহজে এ প্লাস পেয়ে যাচ্ছ। তো দেখো, ফার্স্ট এর পয়েন্ট যেটা, সেটা হচ্ছে গদ্য। ঠিক আছে, আমাদের গদ্য আছে, আমরা জানি 2026 সালের কিছু গদ্য আছে। গদ্য সবগুলো ইম্পর্টেন্ট না, কিছু কিছু গদ্য হচ্ছে অনেক ইম্পর্টেন্ট, যেগুলা বিগত বছরে অনেকবার এসেছে এবং সেখান থেকে কিন্তু ঘুরে ফিরে কোয়েশ্চেন গুলো আসে। তো তুমি প্রথমে কিছু সিলেক্টিভ গদ্য সিলেক্ট করে নিবা। কিভাবে গদ্যগুলো আসলে সিলেক্ট করবা, অনেকে অ্যানালাইসিস করে বের করতে পারো, অথবা আমাকে কমেন্টে জানাতে পারো। তোমাদের যদি গদ্যের সাজেশন লাগে, আমি অবশ্যই ইনশাল্লাহ নিয়ে আসবো সেটাও। তাহলে দেখো, গদ্য পয়েন্টে আমি কি লিখছি, গদ্যর পয়েন্টে আমি কি লিখেছি, যে বুঝে পড়া। বুঝে পড়া মানে রিডিং পড়া। গদ্য যেটা আছে তোমরা রিডিং পড়ে নিবে অবশ্যই, এবং রিডিং পড়ার পর তোমরা চেষ্টা করবে ইউটিউবে যে ফ্রি ক্লাসগুলো দেওয়া আছে তোমরা সেগুলো করতে পারো। সেগুলো করলে ক্লিয়ার হয়ে যায়। ওয়ান শটও দেওয়া আছে, তোমরা ওয়ান শট দেখে নিতে পারো, তাহলে দেখবে জিনিসটা তোমাদের জন্য কত ইজি হয়ে গেছে। ঠিক আছে, এরপর 2 নাম্বার আসো সৃজনশীলের ক্ষেত্রে। আচ্ছা, এই সৃজনশীলের পার্টটা কিন্তু পুরোপুরি সবখানেই হবে, আমি জাস্ট একবার বুঝিয়ে দিচ্ছি, তোমরা পদ্য, উপন্যাস, নাটক সবগুলোতে অ্যাপ্লাই করবে। তো সৃজনশীলের ব্যাপার যেটা, এই যে সৃজনশীলের ব্যাপার যেটা, সেটা হচ্ছে গ ঘ যেগুলো আছে, আমরা জানি গ ঘ যেগুলো আছে, সেখানে কিন্তু টিচাররা কিন্তু তেমন একটা মার্ক দিতে চায় না, আর আমাদের স্টুডেন্টরা তেমন মার্ক তুলতে পারে না। ঠিক আছে, তো আমি অনেক ভালো একটা নাম্বার ক্যারি করতে পারছিলাম সৃজনশীল, অফকোর্স। তো সৃজনশীল আসলে গ ঘ গুলা কিভাবে সলভ করবো, এবং আমি যেটা করতাম সেটা হচ্ছে, আমি গাইডের যে বোর্ড কোয়েশ্চেন গুলো আছে সেগুলো অ্যানালাইসিস করতাম। মিনিমাম 2 ইয়ার্স, ধরো আমার এই চ্যাপ্টারটা খুবই দ্রুত শেষ করা লাগবে, আমি ওইটা 2 ইয়ার্স এর যে কোয়েশ্চেন গুলো আছে সেগুলো দেখে নিতাম। যদি আমার অন্য সময় টাইম থাকতো তাহলে আমি 3-4 বছরের কোয়েশ্চেন অ্যানালাইসিস করতাম। তাহলে জিনিসটা কিভাবে করতাম আমি বলি। ধরো গাইডের মধ্যে গ ঘ গুলো দেওয়া আছে, ধরো 2025 সালেরটাই ধরি। 2025 সালে যে ধরো ধরো চট্টগ্রাম বোর্ডে গ ঘ, ঠিক আছে, তাহলে আমি এটা জ্ঞানমূলকটা দেখে নিতাম এবং প্রশ্নটা পড়ে নিতাম। ঠিক আছে, উদ্দীপকটা পড়ে বোঝার চেষ্টা করতাম যে আসলে মানে সলভ করা আর কি। উদ্দীপকটা পড়তাম, উদ্দীপকটা পরে গতে ওরা আসলে কিভাবে অ্যান্সার করছে সেটা দেখতাম। এছাড়া তোমরা আরেকটা কাজ করতে পারো, যেহেতু আমি পড়ছি, আমি কিন্তু নোট করে পড়ার চেষ্টা করতাম। আমার মনে হতো যে এগুলো খুব ডিসিপ্লিন কাজ, তো নোট করলে আমার খুবই ডিসিপ্লিন লাগতো নিজেকে। তো নোটটা কিভাবে করতাম একটু দেখো, আমি তোমাদেরকে একটু বলি। ধরো খাতা, ঠিক আছে, গাইড, এবং গাইডের মধ্যে যে জ্ঞানমূলকটা থাকতো ওটা তো বুঝতাম। ঠিক আছে, জ্ঞানমূলকটা তো বুঝতাম, গয়ের মধ্যে যে জ্ঞানমূলক আছে, তো এটা বুঝার পরে আমি টপিকটা বুঝে যেতাম। অর্থাৎ গ ঘ যদি তুমি অ্যানালাইসিস করো, তাহলে তোমার যে জিনিসটা বের হবে সেটা হচ্ছে টপিক। মানে যে গদ্যটা পড়তেছো ওই গদ্য থেকে কোন কোন কোশ্চেন আসতে পারে গ ঘতে, সেমই কোশ্চেন আসে। ঠিক আছে, যেমন অপরিচিত গল্পে যদি আমরা দেখি তাহলে কিন্তু যৌতুকের বিষয়টা আছে, যৌতুক নিয়ে কোশ্চেন করতে পারে, এছাড়া যৌতুক নিয়ে কোশ্চেন আসবে। ঠিক আছে, আরো এরকম কয়েকটা টপিক আসতে পারে। ঠিক আছে, তো এটাই। এরপরে তোমাকে বলতে পারে যে কল্যাণী সম্পর্কে বলতে, কিছু এরকম স্পেসিফিক টপিক তুমি যখন কোশ্চেন সলভ করবা তখন পেয়ে যাবা। ঠিক আছে, এখন দেখো, ধরো যৌতুক নিয়ে, এখন তোমার টপিক কিন্তু যৌতুক, তুমি খাতায় লিখবে যৌতুক। ঠিক আছে, যৌতুক দিয়ে একটা হেডিংস দিবে। হেডিংস দেওয়ার পর তুমি যে প্রশ্নটা পড়ছো, অর্থাৎ সৃজনশীল প্রশ্নটা পড়ছো, ওইটার উত্তর যে দেখতেছো, তুমি যৌতুক নিয়ে কিছুটা জানো। ঠিক আছে, তোমার কিন্তু আইডিয়া অলরেডি থাকবে যদি তুমি গল্পটা পড়ে থাকো। ঠিক আছে, যৌতুক নিয়ে তুমি এক্সট্রা যৌতুক নিয়ে বলবা, প্লাস অপরিচিত গল্প আসলে যৌতুকের লাইন গুলো কোনগুলো সেগুলোও কি করবা, অ্যাড করবা। ঠিক আছে,
এখন দেখো, আমরা কিন্তু বাঙালি, আমরা বাংলা পারি, আই নো, কিন্তু আমরা আমাদের টিচাররা আমাদের বাংলা কখনোই কি করবে না, এত ভালো নাম্বার দিবে না। তাহলে আমরা কি করতে পারি? এই জন্য আমি এইচএসসি একদম লাস্ট পর্যায়ে এসে একটা জিনিস বুঝতে পারলাম যে আমি যদি একটু গাইডের কয়েকটা লাইন যদি আমি এখানে লিখে দিই, পরে যখন, কারণ পুরোটা তো পড়বে না তাই না, কয়েকটা এমন লাইন দিব যেখানে আকর্ষণ হবে। যে এই দুইটা, ধরো গাইড থেকে তুমি যৌতুক নিয়ে দুইটা লাইন লিখছো, যেগুলো পুরা একটা সৃজনশীলের নাম্বার হাই করে দিবে, ঠিক আছে? তাহলে এই যে যৌতুক নিয়ে দুইটা লাইন তুমি শিখছো, গাইডের গুলো ওইটাই নোট করবে, ঠিক আছে? এভাবে আমি নোট করতাম, পরে বাকি গুলো আমি আমার বানাই লিখে দিতাম। তো টিচারের যে আকর্ষণটা সেটা হচ্ছে ওই দুইটা লাইন, যে না স্টুডেন্টটা পড়ালেখা করছে, ঠিক আছে? তো এইভাবেই করে কিন্তু গ ঘরের নাম্বার একদম হাই হয়ে যাবে। তোমরা দেখবে, এটা ফলো করে দেখতে পারো, এটা আমার খুবই কাজে দিয়েছে। আচ্ছা, গ গ গেল, এবার আসো ক। ক আমরা রিডিং পড়লে আমাদের ক সলভ হয়ে যায়, এছাড়া যদি রিডিং পড়লে তো ক সলভ হয়, কিন্তু ক এর ধরন, কোশ্চেনের ধরন কেমন সেটার জন্য আমাদের গাইডে যে ক গুলো আছে সেগুলো মুখস্থ করলেই ভালো। আর খতে দেখো, খ আমরা কিভাবে সলভ করব, গাইডে দেওয়া যে খ গুলো আছে ওই খ গুলোর জ্ঞানমূলক গুলো মুখস্থ করে রাখা, তোমার আর কিচ্ছু করতে হবে না, কারণ তুমি গল্পটা অলরেডি ভালোভাবে করছো, প্লাস ক্লাসও করছো। খতে যখন কোশ্চেনটা করা হবে তখন তুমি এটা নিজে নিজে বানায় লিখতে পারবে, কিন্তু খতে যে প্রশ্ন করা হয় ওইটা জ্ঞানমূলক, কিন্তু নিজে নিজে বানায় মতো লেখার কোনো ওয়ে নাই, লিখলেও সেটা ভালো হয় না। তো তোমরা চেষ্টা করবে গাইডে যে দেওয়া খ গুলো আছে সেগুলোর জ্ঞানমূলক গুলো মুখস্থ করে রাখা, দেখবা এই জ্ঞানমূলক গুলো ক এর সাথে অনেকটা মিলে যায়, ঠিক আছে? তাহলে কাছে, তাহলে সৃজনশীলের এই বিষয়টা তুমি পদ্য, উপন্যাস, নাটকের মধ্যেও কি করবে, অ্যাপ্লাই করবে। এবার আসো পদ্য। আমরা গদ্য বুঝলেও আমাদের পদ্য বুঝতে অনেকের সমস্যা হয়। আমি যদি তোমাকে দেখাই আমি এইচএসসি লাইফে আসলে কিভাবে পদ্য পড়েছি। তো এখানে আমি একটা কবিতা দেখাচ্ছি, সোনার তরী, ঠিক আছে? এটা আমার বই, এইচএসসি লাইফের বই। তো সোনার তরী কবিতাটা আমি কিভাবে পড়েছি দেখো, এইভাবে পড়লে তোমরা বিশ্বাস রাখো তোমরা হাইয়েস্ট মার্ক পাবা সৃজনশীলে, ঠিক আছে? দেখো আমি এখানে কি করেছি, আমরা প্রথমে পয়েন্টটা পড়ি, পদ্যের পয়েন্টটা আমি ফার্স্টে ক্লাস করলাম, ক্লাস করার পরে প্রত্যেকটা লাইনের পাশে যখন আমি ক্লাস করতেছি আমাকে যখন লাইনগুলো বুঝিয়ে দেওয়া হচ্ছে প্রত্যেকটি লাইনের পাশে লাইনটির আসল অর্থ লিখে রাখা। মানে দেখো আমি যদি তোমাদেরকে একটা লাইন দেখাই সোনার তরী থেকে, যে গগনে গরজে মেঘ ঘন বর্ষা, আমি এখানে দেখো ঘন বর্ষা, বর্ষা মানে কি বর্ষাকাল, গরজে মানে কি গর্জন করছে, গগনে মানে কি আকাশ, ঠিক আছে? আকাশে কি করছে, বর্ষাকালের কি করছে, ঘন মেঘ গুলা কি করছে, গর্জন করছে, ঠিক আছে? তো এই যে অর্থগুলো আমি এগুলো এভাবে লিখে রাখতাম, ঠিক আছে? তোমরা দেখতেই পাচ্ছ আমার পুরা খাতায় লেখা, বইয়ে লেখা আমার, ঠিক আছে? আমি এভাবে করে লিখতাম, কারণ বইটা তো তুমি আর বিক্রি করছো না তাই না, বইটা তো তোমারই থাকবে। তো বইয়ে অনেকে আমি দেখি দাগ দিতে চাই না, বাট আমার মতে দাগ দিয়ে তুমি যদি না পড়ো ভালো করে মুখস্থ হয় না, ঠিক আছে? যদি তুমি দাগ দিয়ে দিয়ে পড়ো, মানে ইম্পর্টেন্ট লাইন গুলো দাগ দিয়ে পড়ো এবং ইম্পর্টেন্ট থিংস গুলোকে দাগ দিয়ে পড়ো, তাহলে দেখবো এটা খুব এফেক্টিভ হবে। পদ্য গেল, এবার আসো উপন্যাস। উপন্যাস আমি যদি বলি, এইচএসসি লাইফে আমি শুধু একবারই রিডিং পড়ছি, এইচএসসি লাইফে শুধু একবারই রিডিং পড়ছি আমি। আর আমার মতে উপন্যাস একবার রিডিং পড়ে রাখা উচিত, একবার, একবার রিডিং করলে শেষ, একবার রিডিং করবা, যে যখন পড়বা ভালোভাবে পড়বা, এটা আর ওয়ান শটও দেখার দরকার নেই, ঠিক আছে? তুমি জাস্ট একবার রিডিং করো, আর যাদের টাইম থাকবে না তারা অফকোর্স ওয়ান শটের দিকে যাবে। এরপর আসো বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করা। অবশ্যই উপন্যাসের ক্ষেত্রে তুমি একবার পড়ে যখন পরীক্ষা দিবা, পরপর যখন টেস্ট পরীক্ষা আসবে, সামনে আরো পরীক্ষা থাকবে, তুমি তখন জাস্ট বোর্ড কোশ্চেন গুলো সলভ করে যাও, তোমার আবার রিডিং করার কোনো দরকার নেই, ঠিক আছে? নাটকও সেম, একবার রিডিং করে রাখবা, বোর্ড কোশ্চেন গুলো প্র্যাকটিস করবা। ওকে, বাংলার ক্ষেত্রে আর একটা ট্রাম্প কার্ড দিয়ে দিই, সেটা হচ্ছে বোর্ড কোশ্চেন সলভ করা। তোমরা 25 সাল থেকে 22 সালগুলো যদি পড়ো, বোথ এমসিকিউ এন্ড সিকিউ দেখবা এখান থেকে কমন চলে আসছে, ঠিক আছে? আশা করি বাংলা ভাষায় তুমি যদি এই কয়েকটা রুলস গুলো ফলো করি, এখানে টোটাল 5টা কথা বলতে আমি, এই 5টা কথা যদি তুমি ভালোভাবে বুঝে যদি ফলো করতে পারো, আমি তোমাকে বলছি তোমাকে বাংলা ফার্স্টে এ প্লাস পাইতে
কেউ আটকাতে পারবে না, কেউ আটকাতে পারবে না, ঠিক আছে? তো আশা করি তোমাদের ক্লাসটি খুবই এফেক্টিভ হবে। নেক্সট আমি ইনশাল্লাহ বাংলা সেকেন্ডের কিভাবে এ প্লাস পাবো সেটা নিয়ে আসবো, তো তোমরা কমেন্টে জানাও। আজকে এই যে টপিকটা কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এছাড়া তোমাদের যদি কোনো সাজেশন দরকার হয় আমি ইনশাল্লাহ এমন সাজেশন দিব যে যেখান থেকে অবশ্যই অবশ্যই তোমরা 100% শিওর থাকবে যে কমন আসবে। দেখা হচ্ছে অন্য কোনো এক ভিডিওতে। ততদিন পর্যন্ত সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম সবাইকে।